সদ্য যারা মাধ্যমিক পরীক্ষায় পাস করেছো এবং উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তাদের জন্য আজ আমার প্রথম একটি শিক্ষার ক্লাস শুরু হলো। এটি বাংলা বিষয়ের জন্য। তোমরা নিশ্চয়ই সকলেই জানো, পূর্বের যে পদ্ধতি ছিল সেই ধরনের প্রশ্ন আর নয়, এবার পুরোটাই হবে এমসিকিউ, অর্থাৎ আমরা যাকে বলি মাল্টিপল চয়েস, যেটা 4টে সেমিস্টারে ভাগ থাকবে। 11 ক্লাসে 2টো এবং 12 ক্লাসে 2টো। পশ্চিমবঙ্গ বোর্ড অফ হায়ার সেকেন্ডারি, যে আমাদের বোর্ড অফ হায়ার সেকেন্ডারি কলকাতার, তারা যে সিলেবাস, নতুন যে সিলেবাস দিয়েছে, সেই সিলেবাস এই বাংলা বিষয়ের কেমন আছে সেটা আগে আমরা প্রথমেই জেনে নিই। বাংলা বিষয়ের প্রথম সেমিস্টারের মোট নাম্বার হবে 40। এই 40 নাম্বারের মধ্যে কি কি আছে আমরা আগে সেটা দেখে নিতে পারি। এটা যে কোনো আগ্রহী ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, তারা আমাদের যে কাউন্সিল, সে কাউন্সিলের অ্যাপে গেলে তারা এটা সহজেই জানতে পারবে। তবু আমি একবার বলে দিচ্ছি। আমাদের প্রথমে আছে গল্প। সে গল্পটির নাম পুঁই মাচা। লেখকের নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় আছে প্রবন্ধ। প্রবন্ধটির নাম বিড়াল। লেখকের নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর আছে কবিতা। কবিতা 2টি কবিতা আছে। একটি কবিতার নাম বিদ্যাসাগর, যার কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত। দ্বিতীয়টি সাম্যবাদী, যার কবির নাম নজরুল ইসলাম। 4 নম্বর টপিক্সে আমরা যাব। এখানে আছে আন্তর্জাতিক গল্প। আন্তর্জাতিক গল্প, যেটি এর পূর্বের যে সিলেবাস ছিল সেই সিলেবাসেও এটি আছে। এটির নাম হচ্ছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। লেখকের নাম মার্কেজ, আমেরিকান কবি। এ বিষয়ে পরবর্তীকালে আলোচনা করা যাবে। এরপর আছে ভারতীয় কবিতা। ভারতীয় কবিতার মধ্যে আছে চারণ কবি ভারভারা রাওয়ের লেখা কবিতা, সেটিও আমরা পরবর্তীকালে আলোচনা করব। এর পরের টপিকটি হলো ভাষা। বাংলা ভাষা কিভাবে উদ্ভব হয়েছে, বাংলা ভাষার সেই যে বিকাশের যে ধারা, এবং সেই ধারা কেমনভাবে অদ্যাবধি প্রচলিত আছে, সে বিষয়ে এই সিলেবাসে কিছু অংশ অবতারণা করা হয়েছে। সেগুলিকে এইভাবে ভাগ করা হয়েছে: বিশ্বের ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব বিকাশ, ভারতে প্রচলিত ভাষাবংশ এবং বাংলা ভাষার বৈচিত্র্য। এর পরের টপিকটির নাম হচ্ছে বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতি। বাংলা সাহিত্য, শিল্প ও সংস্কৃতি, এইটিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে ফার্স্ট সেমিস্টারের জন্য। প্রথম পর্বটি হচ্ছে প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য। প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য। দ্বিতীয় পর্বটির নাম হচ্ছে মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্য। আমরা যদি এর ব্লু প্রিন্টটা দেখে নিই তাহলে খুব ভালো হবে। ব্লু প্রিন্টটা হচ্ছে গল্পতে আছে 8 নাম্বার, প্রবন্ধতে আছে 5 নাম্বার, কবিতাতে আছে 7 নাম্বার, ভারতীয় এবং আন্তর্জাতিক গল্পে আছে 5 নাম্বার, ভাষাতে আছে 10 নাম্বার, শিল্প সাহিত্য এবং সংস্কৃতিতে আছে 5 নাম্বার। আজকে যেহেতু নূতন বছর, নূতন যে আমরা সিলেবাস, পাঠ্যসূচি, নূতন সিলেবাস, নূতন বছর এবং নূতন পদ্ধতিতে যে পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে, তার নিরিখে আমরা আজকের যাত্রা শুরু করছি একাদশ শ্রেণীর বাংলা বিষয়ে। আমরা একবার সর্বশেষ যে টপিকসটা আছে বাংলার শিল্প সাহিত্য সমাজ, এই যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে আজকে আমি পর্যালোচনা করব। এই বিষয়ের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলা ভাষায় লেখা গ্রন্থ প্রথম কিভাবে আবিষ্কার হলো,
এবং সেই কাল থেকে শুরু করে বিভিন্ন পাণ্ডুলিপি, পুঁথি পাণ্ডুলিপি আস্তে আস্তে আমরা মধ্যযুগের শেষ করব। যদিও এটি শেষ হবে, একেবারে অদ্যাবধি চলবে, সম্ভবত সেটি দ্বাদশ শ্রেণীতে তার সমাপ্তি হবে। আপাতত এই যে দুটো ভাগ আছে আমাদের, অর্থাৎ বাংলার শিল্প, সাহিত্য, সমাজের যে দুটো ভাগ বললাম, পর্ব 1 এবং পর্ব 2, সেই 1টাকে আমরা এভাবে করে নিতে পারি যে মোট আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ এই সময়টাকে আমরা পর্ব 1 বলতে পারি। এটাকে আমরা বলি প্রাচীন বাংলা। প্রাচীন বাংলা 900 থেকে 1200 খ্রিস্টাব্দ। এরপর যে দ্বিতীয় পর্বটি হবে, সেই পর্বটি হবে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। আমি এবারে দ্বিতীয় অংশটি বাদ দিয়ে প্রথম অংশটি সম্পর্কে একটু পর্যালোচনা করি, আমরা একটু শিখি সকলে কি আছে প্রথম পর্বে। বাংলা ভাষার যে উদ্ভব, এই ভাষা কিন্তু ভারতীয় আর্য ভাষা থেকে এসেছে এবং এই আর্য ভাষাটি নানাভাবে চড়াই উদরাই করতে করতে মানুষের মধ্যে তার পরিবর্তন, সংযোজন, বিয়োজন করতে করতে আমরা যে ভাষায় এখন কথা বলি, এটির প্রাচীন রূপ এই প্রাচীন বাংলাতে রয়েছে। প্রাচীন বাংলায় একটি গ্রন্থ, প্রাচীন বাংলার একটি গ্রন্থ যার নাম চর্যাপদ। সেই চর্যাপদ গ্রন্থটি এখানে প্রধান আলোচ্য বিষয়। তাহলে কী হলো? প্রাচীন বাংলার বিষয়বস্তু, তার সমাজ, সাহিত্য, এই যদি আমরা জানতে হয় তাহলে প্রধান একটি বই আমাদের বা একটি গ্রন্থ আমাদের কাছে উপজীব্য, তার নাম হচ্ছে চর্যাপদ। এ সম্পর্কে একটু 2-4টে কথা বলে নেওয়া যাক। প্রথমেই হচ্ছে এই গ্রন্থটি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবার থেকে 1907 সালে আবিষ্কার করেন। এটি পুঁথির আকারে পাওয়া গিয়েছিল। এই পুঁথিটি কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ যে বলে একটি যে সংস্থা আছে, সাহিত্য পরিষদ, সেখান থেকে এটি প্রকাশ পেয়েছিল এবং সেই প্রকাশিত গ্রন্থ থেকে আমরা যেটা জানতে পারি সেটা হলো এই গ্রন্থের ভাষা কিন্তু একেবারে এই রকম আজকের যে আমরা বাংলা ভাষায় কথা বলি এরকম নয়। এই ভাষাকে বলা হয়েছে সন্ধ্যা ভাষা। আমি একটু উদাহরণ দিতে পারি, যে সেটা হলো এই যে গ্রন্থটি, এই গ্রন্থে মোট 46টি কবিতা আছে। তখন কবিতা বলা হতো না, পদ বলা হতো। 46টি পদ আছে আর 24 জন পদকার, মানে এ যুগের ভাষায় যাকে আমরা কবি বলি, সেই 24 জন পদকারের নাম উল্লেখ আছে ওখানে। তা সেই 24 জন পদকারের মধ্যে 46টি পদের মধ্যে প্রথম কবি এবং প্রথম পদটি থেকে আমি 2টি লাইন যদি বলি তাহলে এরকম আসে যে সেটা হচ্ছে কি, প্রথমে কা আ তরু বড় পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠ কাল। এই যে অর্থটা, এখন আমি যে 2 লাইন বলেছি, এই 2 লাইনের যে মানে বা অর্থ, এ বলার আগে আরেকবার আমি এটাকে বলি, কা আ তরু বড় পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠ কাল। এর মানে হচ্ছে, এর অর্থ হচ্ছে বা এর নির্গলিত অর্থ হচ্ছে যে মানুষের এই যে শরীর, এই শরীরটাকে, যে শরীরটার মধ্যে যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5 ইন্দ্রিয়কে একটি বৃক্ষের 5টি শাখার সঙ্গে তুলনা করা হয়েছে। এই শাখাগুলির মাধ্যমে আমরা আমরা কবিগণ কি করেছেন না, এই শাখাগুলির মধ্যে যে বিশ্ব চরাচরের যে অনুভূতি,
এর মাধ্যমে তাদের অন্তরের অন্তঃস্থলে পৌঁছায়। তাঁরা বলেছেন যে এই সমস্ত দ্বারগুলি, এই সমস্ত দরজাগুলি বন্ধ করে দিয়ে আত্মসমীক্ষায় নিরত হতে হবে। আসলে এটি হচ্ছে একটি বৌদ্ধ দর্শন থেকে এসেছে। বৌদ্ধ দর্শনে, এই বৌদ্ধ দর্শন অনুযায়ী এরা এই পদগুলি রচনা করেছেন এবং এগুলো শুধু পদ বা কবিতা বললে অত্যুক্তি করা হবে, এগুলি আসলে গান হিসেবে রচনা করা হয়েছে। কারণ এখানে সুর, তাল, লয় আছে, ভাষার মধ্যে জটিলতা আছে। আমি যে কথা বলতে গিয়েছিলাম আগেই, যে এটি সন্ধ্যা ভাষা, সেটা মিলল আমার এই কবিতার থেকে। আমি আরও যদি দুটো লাইন, আরও দুটো কোনো কবির কবিতা থেকে বলি, সেই কবির নাম হচ্ছে ঢেন্ডনপাদ। তার কবিতার দুটো লাইন হলো যে টালো তো মোর ঘর নাহি পরবাসী, হাঁড়ি তো ভাত নাই নীতি অবেশি। এখন এর বহু টিকাকার, এর পরবর্তীকালে বহু যে পুস্তক, আধুনিক যে পুস্তক রূপ, সেটা প্রদান করার মধ্যে দিয়ে আজকে যে বিষয়টা এসেছে তাকে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। আসলে এই গ্রন্থটি যখন পাওয়া গেছিল পুঁথির আকারে, তখন কিন্তু সেখানে পুঁথির উপরে আধুনিককালের যে বই, সেগুলোর মতো কোনো নামকরণ ছিল না। এই পুঁথি পড়ে, পুঁথির মধ্যে কবিতার বিষয়বস্তু ভেবে যারা বিখ্যাত মানুষ, বাংলা সাহিত্যের যারা, বাংলা সাহিত্যের ইতিহাসের যারা বিখ্যাত মানুষ, তারা এই গ্রন্থগুলির বিভিন্ন নামকরণ করেছেন। এই বিখ্যাত মানুষগুলির মধ্যে অন্যতম হচ্ছে সুকুমার সেন, মোহাম্মদ শহীদুল্লাহ এবং বহু, আমি কত নাম বলবো, এবং এমনকি নির্মল চন্দ্র দাস থেকে শুরু করে বহু মানুষ আছে যাদের কথা তারা প্রত্যেকেই এক একটি করে নাম দিয়েছেন এই গ্রন্থের। কেউ বলেছেন চর্যাপদ, কেউ বলেছেন চর্যা গীতিকা, কেউ বলেছেন চর্যা গীতিকোষ, কেউ বলেছেন চর্যাচর্য বিনিশ্চয়। তা এই হচ্ছে ব্যাপারটা। তাই এইখানে আমরা এবার ভিতরে প্রবেশ করব যে বইটির অন্দরে কি আছে। আমরা বাইরে দেখলাম এটি সন্ধ্যা ভাষা, এটা গান, কবিতা বা সুরতাল, লয় সব কথা বললাম। ভাষা জটিল, ভাষা জটিল মানে এই জটিলতার অন্য কোনো কারণ নেই। এই জটিলতার কারণ হচ্ছে সংস্কৃতকে ভেঙে আস্তে আস্তে বাংলা ভাষার রূপ নিচ্ছে। অর্থাৎ অন্ধকার, যেমন সন্ধ্যাবেলায় যেমন দিনের আলো শেষ হয়, আবার অন্ধকার ঘনিয়ে আসে, ঠিক সেই সময় অর্থাৎ সংস্কৃত ভাষা বা তৎপরবর্তীকালে যে প্রাকৃত ভাষা, সেগুলো বিদায় নিচ্ছে এবং আধুনিক ভারতীয় ভাষা এবং সেগুলো আঞ্চলিক ভাষা যে আসছে, সেজন্য এই ভাষাটা এতখানি জটিল বলে আমাদের মনে হচ্ছে। তবে যারা বাংলা সাহিত্যের যারা গবেষক শুধু নয়, যারা সাধারণ পাঠক পাঠিকা, তারা যদি এ বিষয়ে মনোনিবেশ করেন, তাহলে অতি সহজেই এর থেকে যে রস, এর যে শিল্প সৌন্দর্য, এর যে সামাজিক দৃষ্টিভঙ্গি খুঁজে পাওয়া যায়। এখন সাহিত্য বলতে আমরা কি বলি? সাহিত্যকে আমরা বলি লিটারেচার ইজ দ্য মিরর অফ সোসাইটি। আমরা সাহিত্য তাকেই বলি। সেই সাহিত্যের মধ্যে কি হবে না, আমাদের সমাজের ছবি উঠে আসে। এখন এই চর্যাপদ বা চর্যাগীতিকা বা চর্যাগীতিকোষ যাই বলি না কেন, এই গ্রন্থে আমরা লক্ষ্য করছি যে এর মধ্যে দুটো বিষয় রয়েছে। একটি হচ্ছে সাহিত্যের দিক, অর্থাৎ লিটারেচারের দিক, তার কবিত্ব। অন্য দিকটা হচ্ছে তার সামাজিক সত্য। কবিত্বের দিক দিয়ে আমরা যদি প্রথমেই আমরা বলি, তাহলে দেখা যাবে এই যে 24 জন কবি, এদের মধ্যে কাহ্নপাদ, শান্তিপাদ, শবরপাদ, ওদের প্রত্যেকের তখন কবি বলা হতো না, যেহেতু পদ, সেজন্য তাদের যারা পদকার তাদের পাদ বলে এখানে উল্লেখ করা হয়েছে। তা এই যে 46.5টা, এর মধ্যে আমাদের একটা মধ্যে আসতে পারে যে 46.5 কেন, পূর্ণ সংখ্যা নয় কেন? আসলে এটি যখন আবিষ্কার করেন মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, তখন সেটি প্রাকৃতিক কারণে হোক বা তালপাতার পুঁথি উই পোকাতে নষ্ট করে দেওয়া হোক,
হতে পারে, বা প্রথম পত্র ছিঁড়ে টেড়ে বা অন্যভাবে কিছু নষ্ট হয়ে যেতে পারে। আমাদের হাতে প্রাপ্ত এখন 46.5টি পদ, যাকে আমরা চর্যাপদ বলে মনে করেছি। তখন এর কবিতার দিকটা আমরা যাই, অর্থাৎ এর কাব্যগুণের দিকে যাই। কাব্যগুণের দিকে দেখলে প্রথমেই আমরা দেখি প্রচুর উপমা, উপমা এবং তুলনা। আমি যে কবিতার কথা প্রথমেই বলেছি, যেটা প্রথম কবিতার যে কা তরুবর কঞ্চ বিটাল, অর্থাৎ এই যে কা আ কথাটা ছিল কায়া, কায়া মানে শরীর। এই শরীরটাকে কিসের সঙ্গে তুলনা করা? গাছের সঙ্গে তুলনা করা হলো। আবার আমি অন্য কবিতায়, যেখানে আমাদের এই যে জীবন, আমাদের এই যে জীবনটা যে বয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপর আমরা ইহলোক ত্যাগ করে অন্য লোকে আমরা যাত্রা করি। সেই ইহলোকে যে যাত্রা, তাকে তুলনা করা হয়েছে কি না সোনার নৌকার সঙ্গে। পরবর্তীকালে রবীন্দ্রনাথ যাকে সোনার তরী বলেছেন, এবং সোনা এবং রূপার সঙ্গে তাকে তুলনা করা হয়েছে, অর্থাৎ সোনার তরীতে রূপো নিয়ে ভরা হচ্ছে। এছাড়া যে মানুষের যে হতদরিদ্র মানুষ, এই কবিতায় যারা সমাজে বাস করতো, সেই হতদরিদ্র মানুষের যে জীবনযাত্রার যে ছবি, তাকে অদ্ভুতভাবে কাব্যগুণে তাকে তুলে ধরা হয়েছে। এবং এই কবিতার মধ্যে এই যে সুর, তাল, রাগ এগুলো দিয়ে, এবং প্রধানত আমরা যাকে অক্ষরবৃত্ত বা আমরা যাকে বলি তান প্রধান যে ছন্দ, এই ছন্দ, ভাষা এবং উপমা। আমরা উপমা সম্পর্কে একটি বিখ্যাত কথা বলি, সংস্কৃত সাহিত্যে যেটা আছে, উপমা কালিদাসস্য, অর্থাৎ উপমার জন্য কালিদাস নামক কবি ভারত বিখ্যাত। তাই এই কবিতার মধ্যে প্রত্যেকটি জায়গায় উপমা আছে, এবং শুধু উপমা নেই, তার সঙ্গে নির্দিষ্ট বিষয়ের অভ্যন্তরে একটি রস তৈরি হয়, এবং সেটি হলো গিয়ে অধ্যাত্ম বিষয়। এবং সেটির মধ্যে সেই অধ্যাত্ম বিষয়কে যদি আমরা আরও ভিতরে প্রবেশ করি, আরও বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে এর মধ্যে আছে একদিকে বৌদ্ধ দর্শন, অন্যদিকে হিন্দু দর্শন, এই দুইয়ের একটা সমাহার। এই জন্যই বাংলা সাহিত্যের বিখ্যাত ঐতিহাসিক আচার্য দীনেশচন্দ্র সেন, তিনি এই চর্যাপদের যে যুগ, এই যুগকে তিনি বলেছেন হিন্দু বৌদ্ধ যুগ। এই হিন্দু বৌদ্ধ যুগের এটি রচনা, এবং কবিদের যে রচনার মধ্যে যে কাব্যগুণ, সেটি প্রকটিত হয়েছে। দ্বিতীয়ত আসি এবার আমরা এই কাব্যের সামাজিক দিকটি, অর্থাৎ সামাজিক প্রতিফলন কেমন ঘটেছে। সামাজিক প্রতিফলন ঘটেছে প্রথমেই আমরা লক্ষ্য করি যে যারা এই সমাজের বর্ণনা দিয়েছেন, সেই সমাজে দেখা যাচ্ছে দু শ্রেণীর মানুষ। আমাদেরও যেন নানা রকম শ্রেণীর মানুষ বাস করলেও আমরা অর্থনৈতিক দিক থেকে আমরা প্রধানত এখন তিনটে ভাগে ভাগ করি, যে উচ্চবিত্ত, নিম্নবিত্ত আর মধ্যবিত্ত। তা তখন কিন্তু ছিল উচ্চবিত্ত আর নিম্নবিত্ত। উচ্চবিত্তরা শহরে থাকতো আর নিম্নবিত্তরা থাকতো গ্রামে। এবং নিম্নবিত্তের মানুষের যে বাড়িঘর দুয়ার, তাদের জীবনযাত্রা, তাদের খাদ্যাভ্যাস, তাদের পেশা অত্যন্ত কি বলবে বাস্তব, এবং তার মধ্যে কিন্তু দরিদ্রদের যন্ত্রণা সেটা কিন্তু রয়ে গেছে। সব দিক থেকে আমরা যদি বিচার করি, সমাজের মধ্যে যারা এখানে বাস করত, তারা যেমন উচ্চবর্ণের মানুষ যেমন ছিল, তেমনই নিম্নবর্ণের মানুষের মধ্যে যে সমস্ত পেশাগুলির কথা এখানে দু চারটে উল্লেখ করা খুব দরকার। যেমন হচ্ছে যারা শবর বা শবরী, তারা পর্বতে চূড়ায় বাস করত। তাদের জীবনযাপন উল্লসিত হয়ে উঠত যখন কঙ্গুচিনা ফসল উঠত, হ্যাঁ, এবং সেই শবরী মেতে উঠত কখন? যখন তাদের ফসল উঠত ঘরে, এবং সেই ফসলকে নিয়ে তারা আনন্দ করত। এছাড়াও আছে সমাজে যারা তথাকথিত যাদের আমরা বলি নেশাগ্রস্ত, অর্থাৎ
বিভিন্ন ধরনের নেশায় আসক্ত তাদেরও কথা আছে, আছে চোর, বিভিন্ন ধরনের চোরের কথা, এবং যারা শহরে বাস করতো না, গ্রামে বাস করতো, তাদের দারিদ্র সর্বদাই চোখে পড়ে। আমি যে পদটির কথা বলেছিলাম যে টালো তো মোর ঘর নাহি পরবাসী, হাঁড়ি তো ভাত নেই নীতি অবেশি, এই কবিতার মধ্যে দেখা যাচ্ছে যে দারিদ্র কেমন, অর্থাৎ ঘরে পরিজন আছে, আত্মীয় আছে, অতিথি আসছে, কিন্তু তুলনামূলকভাবে খাদ্য নেই। এই খাদ্যহীনতার যে যন্ত্রণা সেটা কিন্তু চর্যাপদের মধ্যেও রয়েছে। এইভাবে আমরা এটিকে বিস্তৃত আলোচনা করতে পারি। এই আলোচনার আজকে আমরা অত বিস্তৃত আলোচনা না করে শুধু বইটির মধ্যে যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুতে আমি একবার যাই। তাহলে আমরা দেখলাম কবি এর কাব্যগুণ দেখলাম, এর সামাজিক গুণলাম, এবার আমরা এর বিষয়বস্তুতে যাই। এর মূল বিষয়বস্তু থিমটা আমি বলেছি গিয়ে যে এটা হচ্ছে গিয়ে বৌদ্ধ দর্শন। এই যে হীনযান, সহজযান, বজ্রযান, এই যে বৌদ্ধ দর্শন পরবর্তীকালে যে ভেঙে গিয়েছিল, তাদের মধ্যে এটা আসলে এক ধরনের এটা এটা যে কবিতা হিসেবে পড়ানো হবে, এটা যে কাউন্সিল এটাকে সিলেবাসে আনবে, এইভাবে তো কবিরা কখনো লেখে না, কোনো যুগেই কেউ লেখে না। এটা লেখা হয়েছিল প্রধানত যে গুরু, যিনি গুরু, তিনি তার শিষ্যদের কি করবেন না শিক্ষা দেবেন। কি শিক্ষা দেবেন? যে শিক্ষাতে সে পরম সত্য লাভ করবে, সেই পরম সত্যকে লাভ করার জন্যই এই কবিতাগুলো লেখা হয়েছে। আর গুরু, আবার একটা কবিতায় আছে, গুরু হচ্ছে বোবা আর শিষ্য হচ্ছে কালা, অর্থাৎ গুরু মুখে বলতে পারে না, শিষ্য আবার কানে শুনতে পায় না। এই ধরনের বিরোধাভাস এখন আধুনিককালে বাংলা সাহিত্যে যে অলঙ্কারের কথা আসে, সেখানে একটা বিরোধাভাস বলে একটা অলঙ্কারের কথা আসে, অর্থাৎ যেটা আপাতত দেখে মনে হচ্ছে যে এটা যেন মিলই হচ্ছে না, এটা ঠিক অমিল, অর্থাৎ বিষয়টার সঙ্গে যে আমরা যখন বিষয়টার গভীরে যাচ্ছি তখন ঠিক আমরা এটার মধ্যে মিল খুঁজে পাচ্ছি না। তা সেই মিল আসলে আছে। সেই মিলটা কি না, ইহ জগতের যাবতীয় যে মোহ মায়া এগুলোকে ত্যাগ করা, সেই মোহ মায়ার ত্যাগ করে প্রকৃত সত্যকে আবিষ্কার করা, সেই সত্যকে অনুভব করা, এবং যাকে ওনারা বলেছেন নৈরামণি, সেই নৈরামণি অর্থাৎ তাকেই পেতে হবে, যাকে পেলে আমাদের ইহ জীবনে যে দুঃখ কষ্ট যন্ত্রণা যেমন ঘুচে যাবে, পরবর্তীকালেও অর্থাৎ ইহলোক পরিত্যাগ করলেও তার শান্তি বিঘ্নিত হবে না, তার সুন্দর একটা আনন্দময় পরিবেশ তৈরি হবে। সেই বৌদ্ধ দর্শনকে সঙ্গে নিয়ে অন্তঃসলীলা ফল্গু ধারার মতো সামাজিক সত্য এবং কাব্যগুণ প্রকাশ পেয়েছে। ফলে এই কাব্যটি বা এই গ্রন্থটি, যাকে আমরা চর্যাপদ বলছি, যার মধ্যে 24 জন কবির কথা আমি বললাম, ঢেন্ডনপাদ বললাম, কাহ্নপাদ বললাম, শবরপাদ বললাম, শান্তিপাদ বললাম, এরকম বহুজন কবির নাম আমরা যে পেয়েছি, সেই সমস্ত সম্বলিত একটি আমরা গ্রন্থ, যেটি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর যে কি বলবো, আমাদের জহুরির মতো যে চোখ, তা দিয়ে তিনি নেপালের রাজদরবার থেকে এটা আমাদের উপহার দিয়েছেন। তবে এই গ্রন্থের ভাষা নিয়ে বেশ কিছু সমস্যা রয়েছে। এর ভাষা, এই যে সান্ধ্য ভাষা হওয়ার জন্য বিভিন্ন প্রদেশের মানুষ, বিশেষত নেপালের মানুষ এবং হিন্দি ভাষাভাষী মানুষ, তারা দাবি করে যে এটি বাংলা ভাষার আদি যুগের সৃষ্টি নয়, এটা আমাদের বলে তারা দাবি করে। কিন্তু সেসব দাবিকে নস্যাৎ করে দিয়েছে আমাদের বাংলা সাহিত্যের বিখ্যাত ভাষাতাত্ত্বিক ব্যক্তিত্ব, যার নাম সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি এর ভাষা তত্ত্বকে ব্যাখ্যা করে দেখিয়েছেন যে এটি হচ্ছে বাংলা ভাষার
ঠিক মানে প্রারম্ভিক দিক, বাংলা ভাষার প্রারম্ভিক দিক, অর্থাৎ বাংলা ভাষা এখান থেকেই শুরু হয়েছে। সব দিক দিয়ে বিচার করলে আমার ছাত্রছাত্রীদের বলবো, এবং যদি অভিভাবক অভিভাবিকা শোনেন তাহলে বলবো বইটি সামান্য দাম, এটি ছাত্রছাত্রীদের জন্য নয়, গৃহে রাখার মতো বইটি। এটি বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ, সেই হিসেবে বাঙালিদের গর্ববোধ হতে পারে। বইটি আমার কাছে আছে, কিন্তু আমি এখন এই মুহূর্তে দেখানোর কোনো পরিস্থিতি নেই। সুতরাং আমি আজকে এই পর্যায়টি শেষ করছি। এর পরবর্তী পর্যায়টি হবে আমাদের 1200 অর্থাৎ 900 থেকে 1200 এই সময়ের মধ্যে যেটা হলো সেটা হলো এই চর্যাপদ এলো। এবার 1200-র পর থেকে আমাদের দ্বিতীয় পর্বের সূচনা হবে। আমরা দ্বিতীয় পর্বটিকে নাম বলবো আমরা মধ্য বাংলা। পরবর্তীকালে আমাদের পরের দিনের যে ভিডিওটি প্রকাশ করা হবে সেটির নাম হবে মধ্য বাংলা, এবং মধ্য বাংলার সমাজ ও সাহিত্য, সেটি কিন্তু এর থেকে অনেক ব্যাপক এবং বৃহৎ। সুতরাং তোমরা অপেক্ষা করবে পরবর্তী ভিডিওর জন্য। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবে।